Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biogen. Today in this video I will discuss the Kelvin cycle or dark reaction from the chapter Photosynthesis in the Higher Plant from NCERT Biology, especially for NEET aspirants. So let's go and read this very carefully. So first, তোমাকে বলছে where are the ATP and NADPH used? লাইট রিঅ্যাকশন আমরা দেখলাম, লাইট রিঅ্যাকশন আমরা কি পেলাম? লাইট রিঅ্যাকশনে আমরা ATP পেলাম এবং NADPH পেলাম। এবার এই যে ATP এবং NADPHটা কোথায় ব্যবহার হচ্ছে? কারণ ATP আর NADPHটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে খাবারটা তৈরি করতে হবে কোথায়? কেলভিন সাইকেলে। এবং ATP NADPHটা ওই কেলভিন সাইকেলে যে খাবারটা তৈরি হলো, সুগার তৈরি হলো, সেই সুগারের মধ্যে সঞ্চিত করতে হবে। এবং এখানে কি করতে হবে? বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে কার্বনের পরিমাণটা বাড়াতে হবে। কার্বন ইজ দ্য বেসিক ব্যাকবোন অফ অর্গানিক ম্যাটার। আমাদের যে শরীর তৈরি হচ্ছে তার বেসিক ব্যাকবোনটা কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। সুতরাং কার্বন লাগবে, এটিপি লাগবে, NADPH লাগবে। এগুলো সবাই কোথায় সঞ্চিত হবে? সুগারের মধ্যে সঞ্চিত হবে। তখন আমরা পরবর্তীতে আবার শ্বসন প্রক্রিয়ায় সেই সুগারটা ভেঙে তখন 36 বা 38 অণু এটিপি আমরা তৈরি করব। তো চলো প্রথমে দেখা যাক, উই লার্নড দ্যাট দ্য প্রোডাক্টস অফ লাইট রিঅ্যাকশন আর ATP, NADPH and O2। তাহলে আমরা যে আলোক বিক্রিয়া পেয়েছি, আলোক বিক্রিয়ার তিনটে প্রোডাক্ট তৈরি হয়েছে। সূর্যালোকের উপস্থিতিতে জল জারিত হওয়ার ফলে অক্সিজেন তৈরি করেছে, ওকে, এবং ATP আর NADPH তৈরি হয়েছে। তিনটে প্রোডাক্ট আমরা কিন্তু আলোক বিক্রিয়ার মাধ্যমে পেয়েছি। অফ দিস O2 diffuse out of the chloroplast while ATP and NADPH are used to drive the process leading to the synthesis of food, more accurately sugars। তাহলে এই যে জল, অক্সিজেনটা কিন্তু উদ্ভিদের রেচন বস্তু। সুতরাং উদ্ভিদের বায়ো প্রোডাক্ট হিসেবে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনটা বেরিয়ে গেছে। কিন্তু যে ATP এবং NADPHটা রয়েছে সেটা সুগারের মধ্যে সঞ্চিত হবে। দিস ইজ দ্য বায়োসিনথেটিক ফেজ অফ ফটোসিনথেসিস। বায়োসিনথেটিক মানে কি? বায়োসিনথেটিক মানে হচ্ছে যে একটা জৈবিক পদ্ধতি যার মাধ্যমে তোমার সুগার তৈরি হচ্ছে। দিস প্রসেস ডাজ নট ডাইরেক্টলি ডিপেন্ড অন দ্য প্রেজেন্স অফ লাইট বাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য প্রোডাক্ট বা ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট অফ লাইট রিঅ্যাকশন ATP and NADPH2 besides CO2 and H2। তাহলে বলছে যে এখানে কথাটা কি বললো, যে কি হলো এখানে ওভারঅল রিঅ্যাকশনটা কি হচ্ছে? এখানে ওভারঅল রিঅ্যাকশন 6 কার্বন ডাই অক্সাইড নিবে এবং 12 অণু জল নিবে, যার ফলে তৈরি হবে কি? এখানে তৈরি হবে তোমার 12H2 এবং এখানে C6। এটা ওভারঅল রিঅ্যাকশন, O6 প্লাস 6O2 প্লাস 6H2 তৈরি হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং জল লাগছে, এগুলো কোথায় ব্যবহার হচ্ছে? জলটা তো লেগে গেল লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে, আর কার্বন ডাই অক্সাইড লাগবে তোমার ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে। ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের বিজারিত হয়ে যে গ্লুকোজ তৈরি করে, এই বিক্রিয়াটা কোথায় হলো? এই বিক্রিয়াটা হলো জল থেকে অক্সিজেন, এটা লাইট রিঅ্যাকশনে হলো, লাইট রিঅ্যাকশনে। কিন্তু এই কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে তোমার ডার্ক রিঅ্যাকশন। তো ডার্ক রিঅ্যাকশন কথাটার মানে হচ্ছে যে এটা আলোর অনুপস্থিতিতে ঘটবে, মানে রাত্রিবেলা ঘটবে এরকম ব্যাপার নেই। এটা হচ্ছে এতে আলো দরকার নেই, অর্থাৎ আলো ছাড়া এই বিক্রিয়াটি ঘটবে। যেমন লাইট রিঅ্যাকশনটা আলোর উপস্থিতিতে ঘটবে, আলো লাগবে তবে তোমার ওয়াটার স্প্লিটিং হবে, কিন্তু এক্ষেত্রে আলো লাগবে না। সে দিন রাতে সবসময় ঘটছে, কিন্তু এখানে আলো লাগবে না। You may wonder how this could be verified। তুমি বিস্মিত হবে যে কিভাবে এটাকে আমরা ভেরিফাই করতে পারবো। It is simple, খুব সহজ। Immediately after light becomes unavailable, যখন খুব তাড়াতাড়ি যখন লাইটটা কি হবে? আনঅ্যাভেলেবল হবে, the biosynthetic process continue for some time। বায়োসিনথেটিক প্রসেসটা লাইট আনঅ্যাভেলেবল হলেও কিন্তু বায়োসিনথেটিক প্রসেস কেলভিন সাইকেলটা তোমার কন্টিনিউ হবে। and then stop, তারপর থেমে যাবে। if then light is made available, the synthesis starts again। আবার যদি তোমার লাইট রিঅ্যাকশনে যেমন কন্টিনিউ লাইট লাগবে,
কিন্তু ডার্ক রিঅ্যাকশনে দেখা যাচ্ছে যদি লাইটটাকে স্টপ করে দেওয়া হয় তবে কিন্তু সেখানে কেলভিন সাইকেল কিছুক্ষণ ধরে চলতে থাকবে, তারপর সেটা স্টপ হয়ে যাবে। কারণ কেন স্টপ হবে? কারণ হচ্ছে যে লাইট রিঅ্যাকশনের মাধ্যমে যে এটিপি এবং এনএডিপিএস তৈরি হয়েছে সেটা তো আর পাবে না, যেটা কেলভিন সাইকেল, যেটা তোমার খাদ্যের মধ্যে স্থিতি শক্তি রূপে কেলভিন সাইকেলে জমা হবে। তাই লাইট যদি অফ হয়ে যায়, লাইট রিঅ্যাকশনটা অফ হচ্ছে, লাইট রিঅ্যাকশন অফ হওয়ার জন্য ওর বাই প্রোডাক্টটা অফ হয়ে যাচ্ছে, তখন তোমার কেলভিন সাইকেল কিছুক্ষণ চলার পরে অফ হচ্ছে। কিন্তু কেলভিন সাইকেলের নিজস্ব কোনো লাইটের দরকার পড়ে না, দরকার পড়ছে কি লাইট রিঅ্যাকশন যে প্রোডাক্ট তার দরকার পড়ছে। Can we hence say that calling the biosynthetic phase as the dark reaction or is misnomer? Discuss this amongst yourself. তাহলে আমরা কি এটাকে কেলভিনকে ডার্ক রিঅ্যাকশন বলতে পারি? ডেফিনেটলি, যেহেতু আলোর দরকার পড়ে না তাই আমাকে ডার্ক রিঅ্যাকশন বলে। কারণ বিজ্ঞানী ডার্ক রিঅ্যাকশন বিজ্ঞানী ব্ল্যাক্সম্যান প্রথম আবিষ্কার করেছিল, এই ডার্ক রিঅ্যাকশন নাম দিয়েছিল। Let us now see how the ATP and NADPH are used in the biosynthetic phase. এবার আমাদের জানার বিষয় হচ্ছে কিভাবে এই এটিপি এবং এনএডিপিএসটা সুগারের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হবে। We saw earlier that CO2 is combined with H2 to produce CH2, and আমরা এখানে রিঅ্যাকশনে দেখলাম যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জল বিক্রিয়া করে কি গ্লুকোজ তৈরি করেছে এবং অক্সিজেন তৈরি করেছে। আগেও পেয়েছি আমরা যে কার্বন ডাই অক্সাইডে বিজারিত হওয়ার ফলে তোমার গ্লুকোজ তৈরি করেছে। It was of interest to scientists to find out how this reaction proceeded, or rather what was the first product formed when CO2 is taken into a reaction or fixed. বিজ্ঞানীদের সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে কিভাবে তোমার এই পদ্ধতি কেলভিন সাইকেলটা প্রসিড হচ্ছে এবং কিভাবে এখানে কার্বন ডাই অক্সাইডটা ফিক্সড হচ্ছে। জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, among the several efforts to put radioisotopes to beneficial use, the work of Melvin Kelvin is exemplary. but দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক এফোর্ট দেওয়ার ফলে বিজ্ঞানী মেলভিন কেলভিন এটা রেডিও আইসোটোপ ব্যবহারের মাধ্যমে এটাকে কেলভিন চক্রটাকে ব্যাখ্যা করতে পেরেছিল। The use of radioactive C14 by him in algal photosynthesis studied led to the discovery that the first CO2 fixation product was carbon organic acid. সে কি ব্যবহার করেছিল? C14। কেন C14 ব্যবহার করেছিল? তবে এখানে যখন C14 আমরা ব্যবহার করছি, এই যে কার্বন ডাই অক্সাইড থেকেই যে আমার তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে, সে পদ্ধতিটা আমরা কিভাবে বুঝতে পারছি? কারণ এই কার্বনের মধ্যে C14 পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, কিন্তু এর ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সেগুলোর মধ্যে প্রথম যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে 3 কার্বনযুক্ত তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। ও যে কি দেখতে পেলো? C14 ব্যবহার করার পরে সে দেখলো কেলভিন সাইকেলের প্রথম প্রোডাক্ট হচ্ছে CO2 অ্যাবজর্বের পর প্রথম প্রোডাক্ট 3 কার্বনযুক্ত phosphoglyceric acid. He also contribute to working out the complete biosynthetic pathway, এবং সে কি করেছিল? সম্পূর্ণ বায়োসিনথেটিক পাথওয়েটাকে ডিসকভার করেছিল। Hence it was called Kelvin cycle after him. মেলভিন কেলভিন প্রথম তৈরি করেছিল বলে এর নামটা হচ্ছে কেলভিন সাইকেল। The first product identified was 3-phosphoglyceric acid, or in short phosphoglyceric acid. How many carbon atom does it have? এটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা রাসায়নিক যৌগ যার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা প্রথম তোমার কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হওয়ার পর প্রথম শুধু উৎপন্ন যৌগ কেলভিন সাইকেল। এই জন্য একে C3 চক্র বলা হয়ে থাকে, বা তোমার কেলভিন সাইকেলও বলা থাকে। ওকে, এরপর আমরা দেখব সায়েন্টিস্ট অলসো ট্রাই টু নো, সায়েন্টিস্ট আরো জানার চেষ্টা করলো whether all plants have phosphoglyceric acid as the first product of CO2 fixation, or whether any other product was formed in other plant. এরপরে সায়েন্টিস্টরা সার্চ করতে শুরু করলো যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি প্রথম প্রোডাক্টটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, না শুধুমাত্র কিছু উদ্ভিদের ক্ষেত্রে আছে, কিছু উদ্ভিদ তৈরি হয়। তাহলে এখানে কি হলো দেখো, এই যে 5 কার্বনযুক্ত
মানে মনে রাখবে এই বিক্রিয়া দেখার জন্য মনে রাখবে যে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য 1 মলিকিউল গ্লুকোজ তৈরি করার জন্য তোমার কেলভিন সাইকেল 6 বার তোমার রোটেশন করতে 6 টাইমস হতে হবে। কথা বুঝতে পারলে? ওই জন্য এখানে দেখো প্রথমে 6 লিখে দিই। 6 লেখার পারপাস হচ্ছে যে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য 6 বার কেলভিন সাইকেলকে রোটেশন করতে হবে। তাই এখানে দেখো প্রথমে 6 বার হচ্ছে কি, প্রথমে 6 অণু 5 কার্বন যুক্ত রাইবোলোজ বিসফসফেট 5 কার্বন যুক্ত হয়েছে। এরপর কি করলো, কার্বন ডাই অক্সাইডকে শোষণ করলো। শোষণ করার ফলে এখানে 6 কার্বন যুক্ত 6 অণু, এখানে 6 অণু কার্বন, তাহলে কি এখানে 6 ইন্টু 5 মানে 30 অণু, 30টা কার্বন, আর এখানে 6টা, তাহলে এখানে 12 অণু তোমার 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 12 ইন্টু 3 কার্বন যুক্ত হলে কত হবে 36, কারণ কার্বন নাম্বার সর্বদা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এবার এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এটা কি করলো, কাইনেজ এনজাইমের মাধ্যমে, ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইমের মাধ্যমে 12 অণু এটিপি খরচ, যেহেতু 12 অণু ফসফোগ্লিসারাইড তৈরি হয়েছে, তাই 12 অণু এটিপি ভেঙে 12 অণু এডিপিতে, এই যে এটিপি এখানে তৈরি হয়েছিল, এটা আলোক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। সেই এটিপিটা ব্যবহার করে এডিপি তৈরি করলো। আবার তারপর এখানে কি তৈরি করলো, 1,3-বিস ফসফোগ্লিসারেট, 1,3-বিস এখানে তৈরি করবে 1,3-বিস ফসফোগ্লিসারেট তৈরি করবে। এবার 1,3-বিস ফসফোগ্লিসারেট আবার ডিহাইড্রোজিনেজ, 1,3-বিস ফসফোগ্লিসারেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমের উপস্থিতিতে এর উপস্থিতিতে 12 অণু এনএডিপিএস থেকে এটা 12 অণু তৈরি হলো 3 কার্বন যুক্ত। এবার 12 অণু এনএডিপি তৈরি হচ্ছে 12 অণু গ্লিসারেট ফসফোগ্লিসারলডিহাইড বা 3-ফসফোগ্লিসারেট, 3 এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3-ফসফোগ্লিসারেট, যে 3 কার্বন যুক্ত 12টা কার্বন, 12 অণু, 12 দিনে 36, অর্থাৎ এখানে 36টা কার্বন রয়েছে। এরপরে কি হচ্ছে, 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করছে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে। 2 অণু মানে কত, 2 ইন্টু 3 মানে 6 অণু তোমার 6টা কার্বন বেরিয়ে যাওয়ার ফলে এখানে কি তৈরি, 6টা কার্বন পরস্পর যুক্ত হওয়ার পর তৈরি হচ্ছে 6 কার্বন যুক্ত 1 মলিকিউল গ্লুকোজ তৈরি হচ্ছে। এবং বাকি আসছে কত, 12টা থেকে 2টো বেরিয়ে গিয়েছিল, তাহলে এখানে 10খানা, অর্থাৎ 30 কার্বনটা বেঁচে রয়েছে। এই 30 কার্বনটা আবার 6 অণু এটিপিকে ভেঙে 6 অণু এটিপি তৈরি করছে, এবং এখানে আবার 30 কার্বন যুক্ত রাইবোলোজ ফসফেট তৈরি করছে। তাহলে এখানে টোটাল কেলভিন সাইকেলে তোমার 6 12 18 অণু এটিপি ব্যবহৃত হচ্ছে, এবং 12 অণু NADP+ ব্যবহার হচ্ছে, যার ফলে তোমার তৈরি হচ্ছে আলটিমেট 1 মলিকিউল অফ গ্লুকোজ প্লাস 18 অণু এডিপি প্লাস ফসফেট প্লাস এখানে আর কি লাগছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগছে, এবং 12 অণু NAD+ লাগছে। তাহলে এই যে বিক্রিয়া 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু এটিপি, 12 অণু NADP+, এর ফলে কি তৈরি হচ্ছে, এর ফলে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজে NADPH প্লাস 18 অণু AD ফসফেট এবং 12 অণু NAD+ তৈরি হচ্ছে। তো এবার এই যে বিক্রিয়াটা ঘটলো, কেলভিন চক্র ঘটলো, এবার দেখা যাচ্ছে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু তার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, প্রথম স্থায়ী যৌগ যেটাকে বলছে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে না। Experiment conducted over a wide range of plants led to the discovery of another group of plants where the first stable product of carbon fixation was again an organic acid, but one which had 4 carbon atoms in it. তাহলে কিছু কিছু প্ল্যান্ট এমন দেখতে পেল যাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কার্বন ডাই অক্সাইড শোষণ করার পরে প্রথম সেখানে যেমন কি রাইবোলোজ বিসফসফেট 5 কার্বন যুক্ত রাইবোলোজ বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল। কিন্তু কিছু কিছু প্ল্যান্ট দেখা যাচ্ছে যে 3 কার্বন যুক্ত না হয় এটা 4 কার্বন যুক্ত একটা অ্যাসিড থাকে, সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। Since then, CO2 assimilation during photosynthesis was said to be of 2 main types. তাহলে তারপর থেকে কি হলো
যে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনটা কি হচ্ছে দুটো পদ্ধতিতে ঘটে। Those plants in which the first product of CO2 fixation is C3 acid, PGA, C3 pathway, and those in which first product or C4 pathway, okay? তাহলে যেখানে ক্ষেত্রে এই 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটাকে বলে C3 পাথওয়ে, আর যার ক্ষেত্রে 4 কার্বনযুক্ত অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা হচ্ছে C4 pathway. These two groups of plant shows other associated characteristics that we will discuss later. তাহলে এই দুই ধরনের উদ্ভিদ আরো যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তো পরে আমরা আলোচনা করছি। আসলে কেলভিন সাইকেলটা বুঝতে পেরেছো? এরপর আমাদের হচ্ছে দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর অফ CO2। এবার C3 এবং C4 প্ল্যান্টের মধ্যে আরো একটা প্ল্যান্ট আমি এখানে অ্যাড করেছি, এটা ক্যাম প্ল্যান্ট, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম প্ল্যান্ট। এদের ক্ষেত্রে CO2 অ্যাকসেপ্টরটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে কার্বন অক্সাইড অ্যাকসেপশন। Let us now ask ourselves a question that was asked by the scientists who were struggling to understand the dark reaction. তো এখানে কিছু সায়েন্টিস্টরা যারা তোমার ডার্ক রিঅ্যাকশনটা বোঝার জন্য চেষ্টা করছে তারা কিছু কোয়েশ্চেন উপস্থাপন করেছে। বলছে হাউ মেনি কার্বন অ্যাটমস উড এ মলিকুল হ্যাভ হুইচ আফটার অ্যাকসেপ্টিং CO2 উড হ্যাভ 3 কার্বন ফসফোগ্লিসারাইড। বলছে হাউ মেনি কার্বন অ্যাটম উড ইউ মলিকুল হ্যাভ হুইচ আফটার অ্যাকসেপ্টিং। বলছে যখন CO2 কে ফিক্স করা হলো, CO2 কে অ্যাবজর্ব করলো, CO2 কে অ্যাবজর্ব কে করছে? রুবিস্কো এনজাইম করছে। রুবিস্কো এর ফুল ফর্ম কি? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তো বলে CO2 যখন ফিক্সড হলো, CO2 ফিক্সড করার পরে সেটা কি হচ্ছে, মানে 3 কার্বনযুক্ত কি ফসফোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। The study very unexpectedly showed that acceptor molecule of 5 carbon ketone sugar, তাহলে CO2 কার্বন ডাই অক্সাইডকে অ্যাকসেপ্ট কে করছে? অ্যাকসেপ্ট করছে 5 কার্বনযুক্ত রাইবোলোজ বিসফসফেট। এই যে রাইবোলোজ বিসফসফেট সে কি করছে? CO2 কে অ্যাকসেপ্ট করছে বা অ্যাবজর্ব করছে। কার উপস্থিতিতে? সেটা did you think of this possibility? Do not worry. The scientists also took a long time and conduct many experiments to reach the conclusion. They also believe that since the first product was C3 acid, the primary acceptor would be 2 carbon compound. They also believe that since the first product was C3 acid, the primary acceptor would be 2 carbon compounds. They spent many years trying to identify 2 carbon compound before they discover the 5 carbon of RUPP. They also believe that since the first product was C3 acid, তারা বিশ্বাস করতো যে প্রথম যে প্রোডাক্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে তৈরি হচ্ছে কি 3 কার্বনযুক্ত রাইবোল ফসফেট RUPP অ্যাকসেপ্ট করলো। ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারেট। এই যে ফসফোগ্লিসারেট এটা বলছে 3 কার্বনযুক্ত। দে স্পেন্ড বাট দ্য প্রাইমারি অ্যাকসেপ্টর উড বি, তারা কি করতো? তারা আগে বিশ্বাস করতো যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর 2 কার্বন কম্পাউন্ড। দে স্পেন্ড মেনি ইয়ার্স ট্রাইং টু অ্যাড 2 কার্বন কম্পাউন্ড বিফোর দে ডিসকভার, মানে তারা আগে বিশ্বাস করতো কি এই যে আমাদের 5 কার্বনযুক্ত রাইবোলোজ বিসফসফেটটা রয়েছে, তার আগে তারা বিশ্বাস করতো যে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টর হচ্ছে 2 কার্বনযুক্ত কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে CO2 C3 প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করলো কে? রুবিস্কো এনজাইম কেলভিন সাইকেলে কি করলো? অ্যাকসেপ্ট করে রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ বিসফসফেট CO2 অ্যাবজর্ব করলো। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে আবার আলাদা। সেটা কোথায় ঘটলো? এটা মেসোফিল সেলের মধ্যে ঘটছে। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু রুবিস্কো এনজাইমটা প্রথমে CO2 কে অ্যাবজর্ব করে না, প্রথমে CO2 কে অ্যাবজর্ব করছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ, তারপর তোমার CO2 কে অ্যাবজর্ব করছে রুবিস্কো মানে বার্নাল সিথ সেলে এসে
রুবিস্কো এনজাইম, কারণ এখানে দেখবে রুবিস্কো এনজাইমের মানে হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কারণ রুবিস্কো এনজাইমের দুটো এফেক্ট রয়েছে, রুবিস্কো এনজাইমের দুটি এফেক্ট রয়েছে, একটা হচ্ছে CO2 প্রতি আসক্তি রয়েছে, অক্সিজেনের প্রতি আসক্তি রয়েছে। এবার এখানে লক্ষ্য করছো যে যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে বা যখন অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বেশি থাকবে তখন রুবিস্কো এনজাইম কি করবে, কেলভিন সাইকেল না ঘটিয়ে ফটো রেসপিরেশন করবে, রেসপিরেশন করবে। কিন্তু যখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকবে বা অ্যাভেলেবিলিটি কার্বন বেশি থাকবে তখন সেখানে কেলভিন সাইকেল হবে। তো C3 প্ল্যান্টের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যে এখানে কেলভিন সাইকেল হতে পারে, ফটো রেসপিরেশন হতে পারে। আবার ফটো রেসপিরেশনের ক্ষেত্রে এটিপি ইউজ হয় বলে এটা উদ্ভিদের পক্ষে ক্ষতিকর একটা বিক্রিয়া। তাই এই রুবিস্কো এনজাইম C4 প্ল্যান্টের ক্ষেত্রে দেখো ওই জন্য রুবিস্কো এনজাইম ডাইরেক্টলি কিন্তু CO2 কে অ্যাবজর্ব করছে না, CO2 কে অ্যাবজর্ব করছে ফসফোরানোল পাইরুভেট কার্বক্সিলেজ। এই এনজাইমটার কিন্তু কোনো অক্সিজেনের প্রতি আসক্তি থাকে না, তাই রুবিস্কো এনজাইমের CO2 বা অক্সিজেনের প্রতি আসক্তি হওয়ার চান্সই থাকবে না। ফসফোরানোল পাইরুভেট কার্বক্সিলেজ CO2 কে অ্যাবজর্ব করে তার রুবিস্কোকে দিয়ে বলে রুবিস্কো শুধুমাত্র CO2 পাবে। এই জন্য কি হচ্ছে এখানে ফটো রেসপিরেশন ঘটবে না এবং শুধুমাত্র কেলভিন সাইকেলই ঘটবে C4 প্ল্যান্ট বা ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে। কিন্তু C3 প্ল্যান্টের ক্ষেত্রে যেহেতু ফসফোরানোল পাইরুভেট কার্বক্সিলেজ নেই তাই এই রুবিস্কো এনজাইম তোমার কেলভিন সাইকেলও ঘটাতে পারে আবার তোমার ফটো রেসপিরেশনও ঘটাতে পারে। ডিপেন্ড করছে কার উপরে, ডিপেন্ড করছে তোমার কিসের অ্যাভেলেবিলিটি, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কিসের অ্যাভেলেবিলিটি রয়েছে। এবার চলে আসছে আমরা কেলভিন সাইকেলের মধ্যে। Kelvin and his co-workers then worked out the whole pathway and showed that the pathway operated in cyclic manner. তাহলে কেলভিন এবং তার কো-ওয়ার্কার্স একসাথে এই কেলভিন সাইকেলের উপর কাজ করলো এবং তারা দেখালো যে এটা হচ্ছে একটা চক্রাকার পদ্ধতি। দ্য RUBP ওয়াজ জেনারেটেড, যেখানে সাধারণত কি তৈরি হচ্ছে, রাইবোলোজ বিসফসফেট 5 কার্বনযুক্ত রাইবোলোজ বিসফসফেট তৈরি হচ্ছে। Let us now see how the Kelvin pathway operate and where the sugar is in there. এবার আমরা দেখব যে কিভাবে তোমার কেলভিন সাইকেলটা চলছে এবং কিভাবে তোমার এক সুগার তৈরি হচ্ছে। Let us at the outset understand very clearly that the Kelvin pathway occur in all photosynthetic plants. প্রথম কথা বলছে কেলভিন সাইকেল হচ্ছে কি সমস্ত সালোকসংশ্লেষকারী উদ্ভিদের মধ্যে ঘটে। কারণ আলোক বিক্রিয়ার মাধ্যমে যে এটিপি এনএডিপি তৈরি হয় তা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত করা এবং খাদ্য তৈরি করা হচ্ছে কেলভিন সাইকেলের কাজ। ইট ডাজ নট ম্যাটার হোয়েদার দে হ্যাভ C3 or C4 পাথওয়ে, মানে C3 হোক বা C4 পাথওয়ে, কিন্তু কেলভিন সাইকেল সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে ঘটছে। ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং, সহজে বোঝার জন্য দ্য কেলভিন সাইকেল ক্যান বি ডিসক্রাইব আন্ডার 3 স্টেজ। কেলভিন সাইকেলে 3টে স্টেজ রয়েছে। প্রথম হচ্ছে কার্বন ফিক্সেশন, যেটাকে আমরা বলছি কার্বক্সিলেশন। দ্বিতীয় হচ্ছে কি রিডাকশন, আর হচ্ছে যেখানে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2-গ্লিসারাইড-3-ফসফেট তৈরি করছে। তারপর রিজেনারেশন অফ RUBP আবার তৈরি হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের কার্বক্সিলেশন। তাহলে বুঝতেই পারছো কার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করা। The carboxylation is the fixation of CO2 into stable organic intermediate. তাহলে কার্বক্সিলেশন মানে হচ্ছে যে এই যে CO2, সেই CO2টাকে রুবিস্কো এনজাইমের মাধ্যমে সেটা কি একটা আনস্টেবল প্রোডাক্টের মধ্যে শর্ট লিভ ইন্টারমিডিয়েটের মধ্যে ফিক্সড করা। এটা খুব অল্প সময়ের জন্য তৈরি হয়ে আবার ব্রেকডাউন হয়ে 2 অণু মানে 6 কার্বন থেকে 3 কার্বন যুক্ত তোমার 12টা ফসফোগ্লিসারেট হয়ে যায়। আগে বলেছি যে এক অণু মলিকিউল গ্লুকোজ তৈরি করার জন্য তোমার কেলভিন সাইকেলকে 6 টাইম কেলভিন সাইকেল হতে হবে। কেলভিন সাইকেল, তাই এখানে 6 দেওয়া সবগুলোকে একবার রিপ্রেজেন্ট করে দেওয়া হয়, কেলভিন সাইকেল হতে হবে। তার রাইবোলোজ 1,5 বিসফসফেট 6 কার্বন যুক্ত, এই 6 কার্বন যুক্ত 5 কার্বন যুক্ত
ছখানা রাইবোজ 1,5-20 6টা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার ফলে সেখানে একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যবর্তীকালীন একটা অস্থায়ী যৌগ তৈরি করে, যেটা হচ্ছে 6 কার্বন যুক্ত। এটা 36, কারণ এখানে দেখো 5 কার্বন তো 5 ইন্টু 6টা যদি উৎপন্ন হয় তাহলে 30টা কার্বন, 6টা কার্বন এখান থেকে আসলো, তাহলে এখানে কত হলো 6 ইন্টু 6 36 খানা কার্বন, তাহলে কার্বনের রেটটা বাড়লো এখানে। এবার যখন শর্ট লিভ ইন্টারমিডিয়েটটা কি হচ্ছে বল, this reaction is catabolized by the enzyme RUBP carboxylase আর ribulose bisphosphate carboxylase enzyme, যেটা বলো রুবিস্কো, which results in the formation of 2 molecule of 3,4। এবার এই অস্থায়ী যৌগ যেটা 6 কার্বন ছিল সেটা ব্রেকডাউন হয়ে গেল 12 অণু 3 কার্বন যুক্ত, তাহলে 12 অণু 3 কার্বন যুক্ত তোমার 36টা কার্বন যুক্ত 3-ফসফোগ্লিসারেট উৎপন্ন হলো, 3-ফসফোগ্লিসারেট অ্যাসিড। এটা ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ কেলভিন সাইকেল, ওই জন্য বলা হচ্ছে এটাকে C3 সাইকেল বা C3 প্ল্যান্টস। Since this enzyme also has oxygenation activity, মানে আগেই বললাম যে রুবিস্কো দুটো ভাগ রয়েছে, একটা কার্বক্সিলেশন এবিলিটি, একটা হচ্ছে অক্সিজেনেশন এবিলিটি। তো বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অ্যাভেলেবেল থাকে তাহলে সে কেলভিন সাইকেল হবে, আর যদি তোমার অক্সিজেনের পরিমাণ অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে কিন্তু ফটো রেসপিরেশন ঘটবে। It would be more correct to call RUBP carboxylase oxygenase or Rubisco. Rubisco হচ্ছে most abundant enzyme on earth. এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে এনজাইমটা পাওয়া যায় তার নাম হচ্ছে রুবিস্কো। এবার নেক্সট পেজ দেখি। এবার হচ্ছে রিডাকশন, নাম্বার 2 পেজ রিডাকশন। These are series of reactions that lead to the formation of glucose. তাহলে এখানে কি হলো 3-ফসফোগ্লিসারেট, এটা কত 12 অণু হলো, 12 ইন্টু 3 কার্বন যুক্ত যেহেতু 36টা, তাহলে এখানে কত 6 ইন্টু 6, তাহলে কার্বন নাম্বার অলওয়েজ সেম থাকবে, এখানে 6 ইন্টু 5 30, আর এখানে 6টা কার্বন, 30 আর 6 36টা হলো। এরপর কি করো ওরা 3-ফসফোগ্লিসারেট কাইনেজ, এবার রিডাকশন স্টেজে এসে 3-ফসফোগ্লিসারেট কাইনেজ, 3-ফসফোগ্লিসারেট কাইনেজ এর উপস্থিতিতে 12 অণু এটিপি, যেটা তোমার লাইট রিঅ্যাকশন উৎপন্ন হয়েছে সেটা ভেঙে দিয়ে 12 অণু এডি ফসফেট তৈরি করলো, করার ফলে সেখানে 12 অণু সমান তোমার 3 কার্বন যুক্ত 1,3-বিস-ফসফোগ্লিসারেট, এটা 36টা কার্বন থাকলো, 12 অণু 1,3-বিস-ফসফোগ্লিসারেট। এবার হচ্ছে 1,3-বিস-ফসফোগ্লিসারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের দ্বারা সেটা ব্রেকডাউন হওয়ার ফলে আবার ওই 12 ইন্টু 10 গ্লিসালডিহাইড ফসফেট, গ্লিসালডিহাইড 3-ফসফেট উৎপন্ন করলো। এবার গ্লিসালডিহাইড 3-ফসফেট সেটা কি করলো, সেখান থেকে যেহেতু এটা কত 36টা কার্বন রয়েছে, এখান থেকে 2 মলিকুল গ্লিসালডিহাইড 3-ফসফেট আর 36টা কার্বন আলাদা, 6টা কার্বন আলাদা হয়ে গেল, এই যে গ্লিসালডিহাইড 3-ফসফেট। এবার গ্লিসালডিহাইড 3-ফসফেট থেকে তখন কি হলো তোমার প্রথমে তৈরি হলো ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর আলটিমেট গ্লুকোজ তৈরি হলো 6 কার্বন যুক্ত, 6টা কার্বন বেড়ে গেল এখান থেকে, তার বাই কটা বাজলো 30 খানা কার্বন, এই 30 খানা কার্বন এখানে 3 কার্বন 3 ইন্টু 10, তাহলে 30টা কার্বন যুক্ত। এবার রিজেকশন, তাহলে দিস স্টেপস ইনভলভ দ্য 2 molecules of ATP for phosphorylation and 2 NADPH to reduction per CO2 molecule। ওই জন্য কি হচ্ছে পার CO2 মানে 2 মলিকুল এটিপি এবং 2 মলিকুল NADPH টুকু প্রতিটা CO2, তাহলে এখানে 6টা CO2 আমি নিয়েছি, তাই 12 অণু এটিপি এবং 12 অণু NADPH কি হয়ে গেল রিডিউস হয়ে গেল, এখানে বিজারিত হয়ে গেল। এবং এটা 6 টার্নস অফ দ্য সাইকেল, তাহলে কি বলছে 6 মলিকুলস অফ CO2 কে শোষণ করার জন্য টোটাল কি করতে হবে 6 বার এই সাইকেলটা হতে হবে ফর দ্য ফরমেশন অফ মলিকুল গ্লুকোজ ফ্রম পাথওয়ে। এবার রিজেনারেশন, দুটো কার্বন 2 অণুর সাথে গ্লিসালডিহাইড 3-ফসফেট বেরিয়ে গ্লুকোজ তৈরি করে দিল। এরপরে কি হচ্ছে গ্লিসালডিহাইড 3-ফসফেট তৈরি হলো কোথায়, এখানে মানে 3 কার্বন যুক্ত 10 খানা গ্লিসালডিহাইড 3-ফসফেট, 30টা কার্বন এখানে বেঁচে থাকলো। এবার CO2 accept, regeneration of CO2 acceptor RUB molecule crucial if the cycle is continued
আনইন্টারাপ্টেডলি। এবার হচ্ছে এই যে 30টা কার্বন যুক্ত তোমার তৈরি হয়েছে, সেটা আবার 6 অণু এডিপি কে ব্যবহার করবে। এটা 6 এডিপি ব্যবহার করে 6 অণু এডিপি ফসফেট তৈরি করবে এবং আলটিমেট আবার নতুন ভাবে তৈরি হবে কি সেই 30 মলিকিউল রাইবোলোজ 1,5-বিসফসফেট। তাহলে দেখো এখানে কিন্তু কার্বন নাম্বার সব ক্ষেত্রে সমান থাকছে। আশা করি তোমরা এটা কোথায় করছে, এটা স্ট্রোমা অঞ্চলে, স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের মেসোফিল টিস্যুর স্ট্রোমা অঞ্চলে ঘটছে। তারপর বলছে এবার কথা এখানে কি কি তৈরি হলো সেটা আবার দেখা। Hence, for every CO2 molecule entering the Kelvin, 3 molecule of ATP and 2 molecule of NADP are required. তাহলে এক অণু CO2 কে অ্যাবজর্ব করার জন্য সেখানে কত 3 অণু ATP, 3 মলিকুল ATP এবং 2 মলিকুল NADP। তাহলে 6টার জন্য কি লাগছে দেখো, 6টা অণুর জন্য কি হচ্ছে, কারণ এক অণু গ্লুকোজ তৈরি করতে গেলে কেলভিনে 6 বার ঘুরতে হবে, তাই 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 1 মলিকুল গ্লুকোজ তৈরি করবে এবং 6 অণুর জন্য তাহলে 18টা ATP এবং 12টা NADPH2 আমার লাগবে, যেটা তোমার লাইট রিঅ্যাকশনে তৈরি হয়েছিল। ইট ইজ প্রবলি টু মিট দিস ডিফারেন্স in number of ATP and NADPH2 used in the dark reaction that the cyclic phosphorylation takes place। তাহলে এই যে ATP and NADPH2 যেগুলো তোমার ডার্ক রিঅ্যাকশনে ব্যবহার সেটা কোথায় তৈরি হয়েছিল, সেই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন যখন ঘটেছিল তোমার এতে মানে লাইট রিঅ্যাকশন সময় থেকে তৈরি হয়েছিল। টু মেক 1 molecule of glucose 6 turns of the cycle required। তাহলে 1 molecule গ্লুকোজ তৈরি করার জন্য পুরো চক্রটাকে আমার 6 বার ঘোরাতে হবে। Work out how many ATP and NADPH2 molecule will be required to make 1 molecule of glucose through the Kelvin pathway। তাহলে এখানে বলছে যে তাহলে ক্যালকুলেশন করো যে 1 molecule গ্লুকোজ তৈরি করার জন্য কতগুলো ATP and NADPH2 আমার লাগবে। It might help you to understand all of this if we look at what goes in and what comes out of। তাহলে এখানে কি কি লাগলো, আমার 1 অণু গ্লুকোজ তৈরি করতে গেলে আমাকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগবে, 18টা ATP লাগবে এবং 12 অণু NADPH লাগবে। কারণ 1 অণু CO2 জন্য 3টে ATP এবং 2 অণু NADPH লাগবে। তাহলে 6 অণুর জন্য কত 18টা 12টা। তারপরে কি তৈরি হলো আলটিমেট, যে 6 অণু CO2, 18 অণু ATP, 12 অণু NADPH দিয়ে তৈরি হলো তোমার 1 molecule of C6H12O6, তারপর 18 ADP প্লাস ফসফেট প্লাস হচ্ছে 12 NADP তৈরি হলো। ক্লিয়ার? এবার আমরা হায়ার পুরো কমপ্লিট লাইফ মানে কেলভিন সাইকেলটাকে এখানে ডিসকাস করেছি, যেখানে আগের সাইকেলগুলোতে অনেক স্টেপকে স্কিপ করে দেওয়া হয়েছে, তাই এখানে আমরা ডিটেলসে কেলভিন সাইকেলটাকে পড়ার চেষ্টা করি, এটা হায়ার ক্লাসের জন্য লাগে। Complete steps of Kelvin cycle by Melvin Kelvin, Andrew Benson and James Basson discovered in 1950। 1950 খ্রিস্টাব্দে মেলভিন কেলভিন, অ্যান্ড্রু বেনসন and James Basson ডিসকভার করেছিল কেলভিন সাইকেলে। কেলভিন was an American biochemist who spent most of his career at the University of California, Berkeley। He won 1960। তাহলে সে কি ছিল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলিতে তার সবচেয়ে বেশি ক্যারিয়ার মোস্ট অফ দ্য টাইম কেটেছে এবং সেখানে 1961 খ্রিস্টাব্দে কাজের জন্য সে নোবেল প্রাইজ পেয়েছিল কেমিস্ট্রিতে। তাহলে এখানে কি হলো দেখো, তাহলে ফার্স্ট আমার CO2 যে যৌগটা অ্যাবজর্ব করবে তার নাম কি, তার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। ক্লিয়ার? একটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করার জন্য আমার কি লাগছে, 3টে ATP লাগছে আর 2টো NADPH2 লাগছে, 2টো NADPH2। তাহলে 6টার জন্য 18টা এবং 12টা। তা রুবিস্কো এনজাইম করেছে, এর কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি রয়েছে এবং অক্সিজেনেজ অ্যাক্টিভিটি রয়েছে। অক্সিজেন অ্যাক্টিভিটির মধ্যে অক্সিজেন অ্যাভেলেবল বেশি থাকে তাহলে সেটাকে ফটোরেসপিরেশন করবে, কার্বন ডাইঅক্সাইড অ্যাভেলেবল থাকলে সে কেলভিন সাইকেল করবে।
এরপর হচ্ছে কি একটা 6 কার্বনযুক্ত ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হচ্ছে, তারপরে সেখান থেকে আবার 3 কার্বনযুক্ত তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখানে ফসফোগ্লিসারেট কাইনেজের মাধ্যমে এটিপি এডিপি তৈরি করছে। কটা এটি একটা কার্বন যেহেতু সেখানে 3টা এটিপি তৈরি হচ্ছে লাগছে এবং 3টা এডিপি তৈরি হলো। 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে আবার ট্রাইফসফেট ডিহাইড্রোজেনের মাধ্যমে 2টা NADH2 এবং ফসফরিক অ্যাসিড বেরিয়ে যাওয়ার ফলে 3 ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করছে। এই 3 ফসফোগ্লিসারেলডিহাইড 3 কার্বন যুক্ত হয় এবং এটা কি হচ্ছে ট্রাইফসফেট আইসোমারেজের মাধ্যমে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 কার্বন যুক্ত ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করছে এবং তোমার তৈরি করছে কি এখান থেকে আবার আইসোমারেজ রাইবোলোজ 5 ফসফেট তৈরি হচ্ছে, আইসোমারেজ রাইবোলোজ 5 ফসফেট তৈরি হচ্ছে। এবার এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট অ্যালডোজ রিঅ্যাকশনের মাধ্যমে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 6 বিশ ফসফেট তৈরি করছে। ফসফেটের মধ্যে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে এবং সেখান থেকে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে এখানে তো ফসফেটেজ এনজাইমের মাধ্যমে ফসফেটেজ এনজাইমের মাধ্যমে ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। ফ্রুক্টোজ থেকে আবার আইসোমারেজ এনজাইমের মাধ্যমে ফসফেটেজ এনজাইমের মাধ্যমে সেটা ফ্রুক্টোজ তৈরি করলো। আইসোমারেজ এনজাইমের মাধ্যমে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ তৈরি করবে, কারণ গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ সুগার। এবার কি হলো দেখো, এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা 6 কার্বন এখান থেকে তোমার 4 কার্বন এরিথ্রোইল 4 ফসফেট তৈরি হলো। এই এরিথ্রোইল 4 ফসফেট 4 কার্বন যুক্ত আর ডাইহাইড্রক্সি অ্যাসিডের ফসফেট 3 কার্বন যুক্ত হলো সেলুলোজ 7 ফসফেট তৈরি হলো এরিথ্রোইল 4 ফসফেট। এরপর এরিথ্রোইল 4 ফসফেট 3 কার্বন যুক্ত তোমার ডাইহাইড্রক্সি ফসফেট দুটো মিলে সেডোহেপ্টোজ 1,7 ডাইফসফেট তৈরি করলো। এবার ফসফেটেজ এনজাইমের মাধ্যমে ফসফেট বেরিয়ে যাওয়ার ফলে সেখানে সেডোহেপ্টোজ 7 ফসফেট তৈরি করলো। সেডোহেপ্টোজ 7 ফসফেট 7 কার্বন যুক্ত এবং 7 কার্বন যুক্ত আর এখানে 3 কার্বন যুক্ত হলো, তাই এখানে জাইলুলোজ 5 ফসফেট তৈরি হলো, এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জাইলুলোজ 5 ফসফেট তৈরি করলো। এই 5 কার্বন যুক্ত জাইলুলোজ 5 ফসফেট আর 5 কার্বন যুক্ত রাইবোজ 5 ফসফেট পরস্পর ফসফোরাইবোজের মাধ্যমে যুক্ত হয়ে রাইবোলোজ ফসফেট তৈরি করলো 10 কার্বন যুক্ত। তারপর হচ্ছে রাইবোজ 5 ফসফেট তৈরি করলো 2 অণু। এটা তোমার হচ্ছে ফসফোরাইবোলোজ কাইনেজের মাধ্যমে জারিত হওয়ার ফলে আবার রাইবোলোজ 1,5 বিশ ফসফেট 5 কার্বন যুক্ত তৈরি হলো। তাহলে এটা হচ্ছে কমপ্লিট সাইকেল অফ কেলভিন সাইকেল। তো আশা করি তোমাদের কেলভিন সাইকেলের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।